হ্যাঁ, প্রথম হচ্ছে তোমরা যেটা পরীক্ষার সময় মানে কিছু নাম করতে হবে। হ্যাঁ, ব্লিচিং পাউডারও কিন্তু খায়, ব্লিচ। হ্যাঁ, আর হচ্ছে কসমেটিক, টয়লেট্রিজ, ডিসইনফেক্টেড, বিভিন্ন হাইড্রোকার্বন বা কেরোসিন, টয়লেট ক্লিনার, ডিটারজেন্ট, কসমেটিক এন্ড টয়লেট্রিজ। ওকে, আচ্ছা, এই যে এই হাউসহোল্ড প্রোডাক্ট যেগুলো আছে ম্যাক্সিমাম তোমার করোসিভ এজেন্ট। সেই জন্য আমরা আগে একটু করোসিভ, তোমাদের একটা টপিকস বোধহয় আছে করোসিভ পয়জনিং, তাই না? এটার সাথে যেহেতু এগুলো ম্যাক্সিমাম তোমার করোসিভ, কিছু কতগুলো আছে উইক, কতগুলি স্ট্রং করোসিভ এজেন্ট। হ্যাঁ, আমরা তাহলে করোসিভ এজেন্টটা আগে দেখে নিই করোসিভ পয়জনিং কি। করোসিভ মানে কি বলতো? করোসিভ হচ্ছে any chemical when ingested causing tissue injury to the GI tract, GI mucosa। হ্যাঁ, ওগুলো সেগুলোকে কি বলে? করোসিভ এজেন্ট বা কস্টিক। ঠিক আছে, এগুলো কি করে? এগুলো মোড অফ মানে এটা কিভাবে তারা করে কোরিশন যেটাকে আমরা বলি। এগুলোর মধ্যে ম্যাক্সিমামই তোমার করোসিভ এজেন্টের মধ্যে কি থাকে? অ্যাসিড এবং অ্যালকেলি থাকে। যার ফলে এরা কি করে? দেখো, স্ট্রং অ্যাসিড এবং অ্যালকেলি গুলো হচ্ছে লোকালি প্রডিউস কোরিশন এন্ড টিস্যু নেক্রোসিস when they, একজন আরেকজন আসছে বোধহয়। আচ্ছা, এটা শেষ করে একটু। when they come in contact, এগুলো কি করে? coagulate টিস্যু প্রোটিন and fix the tissue, extract tissue fluid। যার ফলে কি হয়? আলসার তৈরি হয়, আলসার উইথ স্লাভ of necrous tissue, ultimately scar formation and contracture develop later। হ্যাঁ, তার মানে এগুলো ম্যাক্সিমাম তোমার টিস্যু ইনজুরি করে ফেলে, এবং আমরা যে ইনজেস্ট করলে এরা ইন্টেস্টাইনাল মিউকোসা বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মিউকোসাটাকে করিশন করে। এই জন্য এগুলোর নাম হচ্ছে কস্টিক বা করোসিভ। তার আরেকজন আসছে, আমি তাকে অ্যাড করে নেই। আচ্ছা, এখন করোসিভ according to chemical action, corrosive agent may classify as কি স্ট্রং অ্যাসিডস, স্ট্রং অ্যালকেলি এবং কিছু মেটালিক সল্ট। হ্যাঁ, স্ট্রং অ্যাসিড এর মধ্যে কি কি আছে? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে আমরা হারপিক যে ইউজ করি, হ্যাঁ, হারপিকে থাকে কি? হারপিকে হচ্ছে থাকে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, হারপিকের ইনগ্রেডিয়েন্ট হচ্ছে 10% হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এটা একটা স্ট্রং অ্যাসিডের মধ্যে পড়ে। এই অ্যাসিড গুলো সাধারণত তোমার ডোমেস্টিক ইউজ বেশি হয়। হ্যাঁ, কি কি? এই যে টয়লেট ক্লিনার, তারপর হচ্ছে তোমার পুল স্যানিটাইজার, হ্যাঁ, বোল ক্লিনার, এগুলোতে সাধারণত অ্যাসিড গুলো ব্যবহার করা হয়। আরেকটা অ্যাসিড আছে তোমার, যে আমরা যে খুব কমন ভিনেগার। হ্যাঁ, ভিনেগারে কি থাকে? এই যে অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, 4 to 5% অ্যাসিটিক অ্যাসিড থাকে। এগুলো করোসিভ এজেন্ট মানে স্ট্রং অ্যাসিডের মধ্যে। আরেকটা হচ্ছে অ্যালকেলি। অ্যালকেলির মধ্যে কি কি আছে তোমার? দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কস্টিক সোডা, এগুলো কি ইউজ করে? ডিশ ওয়াশার। এই জন্য এগুলো হাউস হোল্ড প্রোডাক্ট গুলো ম্যাক্সিমাম তো করোসিভ। এই যে এরাই কস্টিক সোডিয়াম, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ডিশ ওয়াশার হিসেবে ইউজ হয়। এগুলো ইউজুয়ালি অ্যাক্সিডেন্টালি বেশি পয়জনিং হয়। পটাশিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ, ওগুলো ডিশ মানে ওয়াশিং সোডা হিসেবে পরিচিত। তারপরে তোমার হচ্ছে ব্লিচ। ব্লিচও একটা অ্যালকেলি। ব্লিচে কি থাকে? ব্লিচে কি থাকে? 3 to 6% সোডিয়াম হাইপোক্লোরাইড। হ্যাঁ, হাইপোক্লোরাইড। একটা হচ্ছে তোমার ডিটারজেন্ট, এটাও কিন্তু অ্যালকেলি। হ্যাঁ, তাই এইগুলো হচ্ছে সবই তোমার করোসিভ এজেন্ট। করোসিভ এজেন্ট গুলো সাধারণত, আরেকজনকে ফাতেমা ইসলাম রিয়া, করোসিভ এজেন্ট এগুলো সবই মানে মোটামুটি আমরা হাউস হোল্ডে বেশি ব্যবহার হয়। আরো কিছু আছে, যেমন বাচ্চারা ব্যাটারি খেয়ে ফেলে, ব্যাটারির মধ্যেও কিন্তু তোমার এই করোসিভ বিভিন্ন অ্যালকেলি বেশি থাকে। তারপরে তোমার সোপ, হ্যাঁ, ওয়াশিং পাউডার, এগুলো কি অ্যালকেলি? কিন্তু অ্যালকেলি গুলো একটু উইক করোসিভ, আর অ্যাসিড গুলো হচ্ছে একটু স্ট্রং করোসিভ। শুনতে পাচ্ছ তোমরা? বারবার যে হয়তো আছে, এখন তোমার একজন এরকম করোসিভ এজেন্ট করে আসলো, পয়জনিং হলো। হ্যাঁ, ওদের কি কি ফিচার নিয়ে আসতে পারে?
অনেকে ইনজেস্ট করে, অনেকে যখন ধর অনেক বাচ্চারা যখন অ্যাক্সিডেন্টালি ইয়ে করে তাদের কিছু ডাইরেক্ট স্কিন কিছু ইয়ে করে ক্লিনিক্যাল ফিচার আমরা পাই। সেক্ষেত্রে তারা কি কি ফিচার নিয়ে আসতে হবে? স্কিন কন্ট্যাক্ট উইথ অ্যাসিড কজেস কি করবে? পেন, blister, ulceration and laceration of the necrosis. A severe scar. Hello? ম্যাম স্লাইড চেঞ্জ হয়নি। ও আচ্ছা সরি আচ্ছা দেখো অ্যাসিডস আর ইউজড অ্যাজ হাউসহোল্ড প্রোডাক্ট। অ্যাসিড অ্যালকালি ম্যাক্সিমামই তোমার হাউসহোল্ড। অ্যালকালি গুলো হচ্ছে সাধারণত ডিটারজেন্টে বেশি থাকে, ডিশওয়াশার, হ্যাঁ, এগুলোতে। আর অ্যাসিড গুলো আমরা ওই যে ক্লিনিং এর কাজে বেশি ব্যবহার করি। যখন এগুলি স্কিন কন্ট্যাক্টে আসবে, দেখো পেন হবে তো অবশ্যই। ব্লিস্টার, হারপিক তো কম বেশি সবাই একটু একটু ইউজ করেছে, তাই না? টয়লেটে, যার যে টয়লেট তো সাধারণত সেই পরিষ্কার করে। সেই ক্ষেত্রে হারপিকের ইয়ে তো লেগেছে সবার গায়ে একটু, তাই না? কি কে করো, বাসার কাজ করো তোমরা, মাকে হেল্প করো? আচ্ছা, তাহলে দেখবে যে হারপিকে কিন্তু এরকম ইয়ে হয়, স্কিনে একটু লাগলে এরকম পেন, ব্লিস্টার, আলসারেশন, খুবই এটাতে অ্যাসিড থাকে তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, আর যারা এটা খাবে বুঝো স্কিনে লাগলে যে অবস্থা হয়, আর যারা ইনজেকশন বা মাউথ হলে কি হয়, এটা ম্যাক্সিমাম মানে খারাপ ইফেক্ট সেটা হচ্ছে ইনজেস্টেড হলে যেটা হবে, ফ্যারেঞ্জিয়াল ইডিমা করে। ফ্যারেঞ্জিয়াল ইডিমার জন্য কি হয়? সোয়ালোইং ডিফিকাল্টি হয়। আচ্ছা, আরো হয় যদি ফ্যারিংস ইনভলভ করে, যখন কেউ যদি খেয়ে ফেলে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে? হর্সনেস, স্ট্রাইডো, রেসপিরেটরি ডিস্ট্রেস, ল্যারেঞ্জিয়াল এন্ড ইপিগ্লটিস ইডিমা হয়। এবং আরেকটা সবচেয়ে যেটা কমপ্লিকেশন বা অ্যাকিউট কমপ্লিকেশন যেটা নিয়ে আসে, পারফোরেশন অফ দ্য সোফেগাস অর স্টমাক। হ্যাঁ, এই পারফোরেশনের আরেকটা ইয়ে হচ্ছে তোমার পেরিটোনাইটিস করে। পারফোরেশন হওয়ার পরে তোমার কেমিক্যাল পেরিটোনাইটিস। এখন এই জন্য যে যারা হারপিক খেয়ে আসে, হ্যাঁ, এদের হচ্ছে খুবই ইয়ে একটা সাইড ইফেক্ট, মানে সাইড ইফেক্ট না, কমপ্লিকেশন, একই কমপ্লিকেশনের মধ্যে তোমার এই যে এই পারফোরেশন খুব কমন, কারণ ওইখানে ব্লাড আলসার হয়ে এটা পারফোরেশন হয়ে যায়। ঠিক আছে? এবং শুধু যে জিআইটি তে থাকে তা না, এটা কিন্তু সিস্টেমিক সার্কুলেশনের যে কিছু ইফেক্ট দেখা দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে সবচেয়ে কমন হচ্ছে তোমার যেটা হয় সার্কুলেটরি কোলাপস, মেটাবলিক অ্যাসিডোসিস, এবং আরেকটা হচ্ছে তোমার রেনাল কিছু। আচ্ছা, কেউ কে আছে ওয়েটিং এ? আর আমি তো দেখতে পাচ্ছি না স্লাইড। কেউ আছে? আছে ম্যাম। কয়জন আছে বলো তো? কারা বলে? দুইজনের মতো আছে ম্যাম। আচ্ছা আচ্ছা, তারা ওদেরকে তাহলে এটা শেষ বলি। তার এই আরেকটা সিস্টেমিক ইফেক্ট যেটা আমরা বলি মেটাবলিক অ্যাসিডোসিস হয়, আর হচ্ছে তোমার আলটিমেটলি অনেকের ক্ষেত্রে রেনাল ফেলিউর হয়। হ্যাঁ, যে দেখো আমি সেদিনও ইয়েতে রাউন্ডে আসলাম, একটা হারপিক পয়জনিং একটা বা মেয়ে আসছে এরকম 13-14 বছরের, হারপিক পয়জনিং। হারপিক এখন খুবই কমন হয়ে গেছে, হারপিক এবং ভিট, এই দুইটা খুবই কমন এখন দেখলাম যে সবাই বাচ্চা মেয়েরা খেয়ে আসতেছে, জানি না কেন। হারপিকের গন্ধেতে তো আসলে কাছে যাওয়া যায় না, সেক্ষেত্রে ওরা কিভাবে যে হারপিক খায় এটাই আমাদের বোধগম্য নয়। বাট হারপিক পয়জনিং অনেক ডেঞ্জারাস। আচ্ছা, তাহলে এই যে আগের স্লাইডটা কি ছিল? ক্লিনিক্যাল ফিচার্স অফ করোসিভ পয়জনিং। তার কিছু লোকাল ইফেক্ট হয়, আর একটা কিছু জিআইটি এবং সিস্টেমিক ইফেক্ট। আমরা বেশি অডিট থাকি হচ্ছে জিআইটি ইয়েটা নিয়ে, হ্যাঁ, যেটা হয় কি পারফোরেশন। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এরকম যারা হারপিক খেয়ে আসে আলটিমেটলি ওদের কিন্তু এই যে ইসোফেজাল স্ট্রাকচার ডেভেলপ করে। হ্যাঁ, সেক্ষেত্রে এটাই আমরা ভয় পাই, এই জন্য ওদের আর্লি এন্ডোস্কোপি করে ফেলতে হয়। কিন্তু আমি পরে যাচ্ছি ম্যানেজমেন্টে। হ্যাঁ, তাহলে এই যে করোসিভ পয়জনিং এ অ্যাসিড বা অ্যালকালি যেটাই খা, আমরা ম্যানেজমেন্ট কি করবো? এগুলোতে সবকিছুতে ইমেসিস শুড নট বি ইউজড। ইমেসিস, তারপর গ্যাস্ট্রিক লেভেজ এবং নিউট্রালাইজেশন, এগুলো সব হচ্ছে তোমার কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, আর এই যে ম্যানেজমেন্টের মধ্যে একটা আছে তোমার, এদের ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন কি করব? প্রথমে যেটা আমরা করি, মানে সবচেয়ে খুব কমন একটা ইনভেস্টিগেশন, প্লেন এক্স-রে অ্যাবডোমেন। কি করবো প্লেন এক্স-রে অ্যাবডোমেন? কি করি আমরা, কেন করি? কি করার জন্য? পারফোরেশন হয়েছে কিনা। হ্যাঁ, পারফোরেশন বা
পেরিটোনাইটিস আমরা ক্লিনিক্যালি বুঝতে পারবো যে পেশেন্টের অ্যাবডোমেন টেন্ডার থাকবে, হ্যাঁ, পেন থাকবে, হ্যাঁ। আর এমনি খুবই কমন একটা ইনভেস্টিগেশন করি, সেটা হচ্ছে প্লেন এক্সরে অ্যাবডোমেন। এটা করলেই বোঝা যায় যে মানে আমরা গ্যাস শ্যাডো পাই, পারফোরেশন হয়েছে কিনা। আরেকটা করি, মানে এটা হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে এগুলো। আরেকটা করবে তোমার রেনাল ফাংশন আমরা করি, হ্যাঁ, রেনাল ফাংশন করি। আরেকটা হচ্ছে সিরাম ইলেকট্রোলাইটস, এগুলো মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করেছে কিনা। হ্যাঁ, যারা ধরো এখন সবার ক্ষেত্রে কিন্তু সব এরকম সিমটম আসবে না, এটা তোমার ডিপেন্ড করবে হচ্ছে কতটুকু খেয়েছে, হ্যাঁ, ডোজের উপর। সেক্ষেত্রে এরকম যে সবার তোমার রেনাল ফিচার নিয়ে আসবে, মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে আসবে বা এরকম পারফোরেশন নিয়ে আসবে তা কিন্তু না, এটা তোমার ডিপেন্ড করবে ডোজের উপর। ওকে, এবং এই পেশেন্ট গুলো যখনই আসবে তাদের ম্যানেজমেন্টে, যেটা তোমাদের পরীক্ষায় সবসময় ইয়া করে যে এই তিনটা জিনিস শুনতে যাবে আমরা, কখনো তাদেরকে ইমেসিস, তারপরে তোমার গ্যাস্ট্রিক ল্যাভেজ, হ্যাঁ, এগুলো আমরা দিব না। হ্যাঁ, কারণ গ্যাস্ট্রিক ল্যাভেজ কেন দিব না? ডেঞ্জার ডিউ টু পারফোরেশন হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে এদেরকে আমরা এই তিনটা কাজ করব না। তোমাদের কি জেনারেল ম্যানেজমেন্ট অফ পয়জনিং পড়িয়েছে? কেউ ক্লাস নিয়েছে বোধহয়, না? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ, ওইগুলোতে আছে কিন্তু যে কাদের ক্ষেত্রে আমরা এই এই ইয়ে করব, গ্যাস্ট্রিক লেভেজ বা ইমেসিস, ইনডিউসড ইমেসিস, এগুলো করব। আর একটা যেটা করোসিভ পয়জনিং এ আর্লি এন্ডোস্কোপি অ্যাজ সুন অ্যাজ পসিবল, হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এরকম পেশেন্ট আসলে সাধারণ এবং ডিলেড এন্ডোস্কোপি কিন্তু এখানে সাধারণত নিষেধ করে, হ্যাঁ, কারণ কি এদের যত ইয়ে থাকবে, তোমার আলসারেশন থাকে, এই জিআই ট্র্যাক্টে আলসারেশন থাকে, হ্যাঁ, তারপরে তোমার সেখানে কন্ট্রাকচার ডেভেলপ করে ফেলে, হ্যাঁ, স্ট্রিকচার ডেভেলপ করে ফেলে। সেই জন্য আর্লি এন্ডোস্কোপি, এটা সাজেস্টেড, আর্লি এন্ডোস্কোপি। আর তোমার যখন এন্ডোস্কোপির জন্য পারফোরেশন হতে পারে না? আর্লি এন্ডোস্কোপিতে পারফোরেশন হবে না, কারণ আমরা যে ফাইবার অপটিক কিছু এখানে তো এন্ডোস্কোপিতে তো ওইগুলো থাকে না। এখন যে ইয়েগুলো আমরা ইউজ করি এন্ডোস্কোপিতে, যে টিউব গুলো, যে ফাইবার অপটিক দিয়ে, হ্যাঁ, এগুলোতে পারফোরেশন হয় না, এবং সেক্ষেত্রে আর্লি করতে পারে। লেট করলে তোমার স্ট্রাকচারের জন্য সাধারণত এগুলো করা যায় না। আরেকটা হচ্ছে তোমার প্রচন্ড পেন থাকে তোমার এই পেশেন্ট গুলো, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে, হ্যাঁ, পেন কিলার ইউজ করতে হবে। হ্যাঁ, ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় তোমার প্যাথেডিনও দিতে হয়, এত ইয়ে থাকে, অ্যাসিড পয়জনিং। হ্যাঁ, আর আরেক যেটা হচ্ছে তোমার যদি পেশেন্ট কোনো রেসপিরেটরি সিমটম নিয়ে আসে, ধরো ইনজেকশনের ফলে যদি তাদের এই যে গ্লটিস বা ইয়েতে ফ্যারেঞ্জিয়াল স্ট্রাইডর, হ্যাঁ, এগুলো ডেভেলপ করে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, আমাদের অক্সিজেন দিতে হয়, তাই না? আর এই যে সার্জারি ফর ইসোফেগাল স্ট্রিকচার এন্ড গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এগুলো লেটে যদি কারো এগুলো ডেভেলপ, এগুলো হচ্ছে লেট কমপ্লিকেশন এগুলো সাধারণত। হ্যাঁ, আর একটা তোমার ম্যানেজমেন্ট অফ পেরিটোনাইটিস, এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা ইয়ে, এখানে কেমিক্যাল পেরিটোনাইটিস ডেভেলপ করে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার মেন করোসিভ পয়জনিং এর ম্যানেজমেন্ট। সবার আগে যেটা বলো, ম্যাম এখানে এন্ডোস্কোপি কেন করা হবে? এন্ডোস্কোপি তোমার এই যে এই আলসারেশন হয়েছে কিনা, হ্যাঁ, তারপরে যদি তোমার ওইখানে তখন অনেকের ক্ষেত্রে ব্লিডিং হয়, হ্যাঁ, ব্লিডিং ও থাকে, হ্যাঁ, ব্লিডিং থাকলে সেগুলো এই যে বিভিন্ন ব্লিডিং এর বেলুন ডাইলেটেশন করে দেয়, ওইসব জায়গাগুলো, মানে ব্লিডিং হলে বেলুন দিয়ে ব্লিডিং গুলো বন্ধ করার জন্য ইয়ে করে। তারপরে ওইখানে দেখা যাবে তোমার কতটুকু ইনজুরি হয়েছে। আর্লি এন্ডোস্কোপির কিছু ফিচার পাওয়া যায় তখন, যে ওইখানে আলসারেশন হয়েছে নাকি ইরাইথ্রিমা আছে, হ্যাঁ, আলসারটা হলে ওইটার ভবিষ্যতে কেমন তোমার ইফেক্টটা পড়বে, এগুলো তাড়াতাড়ি দেখার জন্য। আর ধরো যদি আগে করে ফেলে তাহলে বোঝা যায় যে পরবর্তীতে তার স্ট্রাকচার ডেভেলপ করবে কিনা। হ্যাঁ, এই জন্য তাড়াতাড়ি আর্লি এন্ডোস্কোপিটা আমরা স্পেশালিস্টের, সাধারণত স্পেশালিস্ট উনি ইয়ে করলে সেক্ষেত্রে যে এন্ডোস্কোপিটা তাড়াতাড়ি করে ফেলতে বলা হয়। আচ্ছা, এই জন্য আমি আগে তোমাদের হাউস হোল্ড পয়জনিং এর ম্যাক্সিমামই তোমার হচ্ছে সবই এই করোসিভ পয়জনিং, করোসিভ এজেন্ট। হাউস হোল্ড এর মধ্যে তোমাদের বোধহয় হারপিকটা কি, হারপিকে কি থাকে বলো, তোমাদের পরীক্ষায় ধরবে কিন্তু হারপিকে
হারপিকে থাকে 10% হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এটা কিন্তু ইয়েতে একটা ঢাকা মেডিকেলে বা বিভিন্ন মেডিকেলে, আমাদের ঢাকা মেডিকেল যখন ছিলাম এটা একটা স্টাডি হয়েছে, হারপিক পয়জনিং এত কমন বাংলাদেশে, এর জন্য এটা খুবই তোমাদেরকে জানে। এটা একটা করোসিভ এজেন্ট, এটার ম্যানেজমেন্ট তোমাদের এই যে করোসিভ যেভাবে বললাম সেটাই হবে। আর একটা তোমার ইয়ের মধ্যে আছে স্যাভলন, তাই না? স্যাভলন কি? স্যাভলনে কি থাকে? স্যাভলনে কি থাকে বলো তো? হ্যাঁ, স্যাভলনে থাকে হচ্ছে ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট 0.3% আর হচ্ছে সেট্রিমাইড, হ্যাঁ 3%। এটা হচ্ছে স্যাভলনের ইনগ্রেডিয়েন্ট। স্যাভলন আর হচ্ছে তোমার ডেটল, এগুলো একটু উইক করোসিভ এজেন্ট, এগুলো তেমন ফিচার করে না, জাস্ট শুধু একটু কেউ যদি ইনজেকশন হয় অ্যাক্সিডেন্টাল বা সুইসাইডাল সেক্ষেত্রে নাউসিয়া, ভমিটিং, সোর থ্রোট, অ্যাবডোমিনাল পেন এগুলো ইউজুয়ালি হয়। সিরিয়াস কমপ্লিকেশনও কিছু হয়, যেটা ওই যে তোমার অ্যাসপিরেশন নিউমোনিয়া করে ফেলে, হ্যাঁ অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, আর একটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল এডিমা, এগুলো হচ্ছে স্যাভলন, ডেটলে। আর হারপিক কি হচ্ছে তোমার এই যে এতক্ষণ করোসিভে যা যা বলেছি সবগুলি হয়, জিআই ট্র্যাক্টের আলসারেশন থেকে শুরু করে পারফোরেশন, হ্যাঁ এগুলো সবই হয়। তারপরে তোমাদেরকে যে বললাম যে করোসিভ এজেন্টে ইয়ে হয় কি বলে এই যে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, এগুলো করতে হয় বেশি। যদি এই যে কেউ ধরো এই যে ভিনেগার, ভিনেগারে কি থাকে? ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, না 3 to 6% অ্যাসিটিক অ্যাসিড, অনেক খেয়ে ফেলে, আর রান্নাঘরে থাকে বুঝে না বাচ্চারা বা ইয়েরা, সেক্ষেত্রে ভিনেগারে তোমার এই মেটাবলিক অ্যাসিডোসিস করে কিন্তু, হ্যাঁ। তারপরে তোমার এই যে নেল পলিশ, নেল পলিশ রিমুভার, এগুলিতে কি থাকে? অ্যাসিটন, অ্যাসিটনও তোমার অ্যাসিডোসিস করে, হ্যাঁ বাচ্চারা কিন্তু নেল পলিশ, আমার ছেলে একবার খেয়ে ফেলছিল নেল পলিশ, ইয়ে অল্প খেয়েছিল, কিছু হয় নাই। এগুলো বাচ্চাদের বেশি হয়, হ্যাঁ। হাউস হোল্ড পয়জনিং ম্যাক্সিমাম তোমাদের যদি ধরে হাউস হোল্ড পয়জনিং এর মোড অফ পয়জনিং কি? অ্যাক্সিডেন্টাল, আর একটা হয় তোমার সুইসাইডাল অ্যাটেম্প বেশি। হারপিকে কিন্তু আমাদের দেশে এখন দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টালের চেয়ে ইয়েটাই বেশি হয়, সুইসাইডাল অ্যাটেম্পটাই বেশি নেয়। ঠিক আছে, আর কেউ আসছে ইয়ে বাবা? আর কেউ জয়েন করেছে? শুনতে ম্যাম পাচ্ছো? একজন ওয়েটিং এ। আরে আমার তো আবার ওয়েটিং এ যেতে গেলে আমার মেয়েকে ডাকতে হবে। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে। তাহলে ইয়েতে কি করতে হবে তোমার? এরকম করসিভে আমরা যেটা জানবো ইমেসিস আর হচ্ছে গ্যাস্ট্রিক ল্যারেস, এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। পেন থাকলে আমরা পেন কিলার দিব, হাই ডোজ অনেক সময় পেন কিলার দরকার হয়, ইভেন প্যাথিডিনও দিতে হয়। আরেকটা যেটা যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে আমরা অক্সিজেন দেব, তাই না? অক্সিজেন ইনহেলেশন বা আর্টিফিশিয়াল রেসপিরেশন লাগে। আর হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে তোমার যে পেরিটোনাইটিস যদি ডেভেলপ করে সার্জিক্যাল করতে হয় তখন ওয়াশ একটা করে, এটা কমই আমাদের হয়। আর লেট কমপ্লিকেশন কি? করসিভ বা হারপিক যেটা আমরা বলি, ইসোফেজাল স্ট্রাকচার, একটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, হ্যাঁ। আচ্ছা আরেকজন আসছে না, দাঁড়াও, ঢুকেছে, আসছে। আমাদের তো ক্লাস শেষের দিকে কে ঢুকলো এখন? জুবায়ের বোধহয়, না? যাকে দেখলাম, জুবায়ের, জুবায়ের আসছো তুমি? ও কি ঢুকছে মামা? ম্যাম ওর মনে হয় নেটের প্রবলেম ম্যাম, এই কারণে শুরুতেও ছিল পরে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আচ্ছা না এরকম হয়, এখন আমি আবার তো ঢুকলো আর কি। তোমরা কোথায় এখন? সবাই বাসায়, যার যার বাসায়? জি ম্যাম। তোমার বাসা কোথায়? ম্যাম আমার বাসা ম্যাম যাত্রাবাড়ি। আচ্ছা, সবাই তো ঢাকা মানে এই কাছাকাছি ইয়েতেই থাকো, না? ঢাকা বা তার আশেপাশে? জি ম্যাম, কয়েকজন আছে ম্যাম বাইরের ইয়েতে থাকে, খুলনা, সিলেট। হ্যাঁ। ও আচ্ছা, সমস্যা। এই জুমের ক্লাসটাও তো একটা খুবই আমার জন্য খুবই সমস্যা, আমি এগুলো খুবই কম বুঝি। আর কে কে আছো তোমরা বলো তো, একটু নাম বলো তো। আমি শুধু মাওয়ার কণ্ঠে শুনতে পাচ্ছি, আর কে আছে? আমি তোমাদেরকে আমি বেশি পাই নাই, যার ফলে কাউকে ভালো করে ইয়ে করি না। জুবাইরকে দেখলাম, একটা নাম দেখলাম, আর কি আছে? একজন নাম বলো তো। আর তোমরা তো অনেক মেয়ে আছো, আর কেউ আছো?
like ম্যাম mute. সাইমা রহমান মিম। আচ্ছা মিম। আচ্ছা তোমাদের সাথে কি জান্নাতুল ফেরদৌস নামে কেউ আছে? জি ম্যাম আছে, রোল 3। রোল 3? জি ওর ম্যাম। ওর আচ্ছা ওর বাসা কি গাজীপুর? কেউ আছে জান্নাতুল ফেরদৌস আছো এখন? ম্যাম ওর বাসা জান্নাতুল টঙ্গী মেবি। টঙ্গী? না আমার আমার সাথে একজন পরিচিত ছিল, মানে উনি বলেছিলেন যে ওনার মেয়ে আছে একজন জান্নাতুল ফেরদৌস এখানে পড়ে, মানে বাসে, এই জন্য জানতে চাচ্ছিলাম। জান্নাতুল ফেরদৌস কি আছো? জান্নাতুল ফেরদৌস আজকে জয়েন করেনি। ঠিক আছে, তাহলে এখন আরেকটা আমাদের কেরোসিন পয়জনিং। দেখো তোমাদের আজকে টপিকস এর মধ্যে কেরোসিনে কিন্তু একটা করোসিভ একটা, হ্যাঁ আমাদের আসলে এটা হেডিংটা দেওয়া ছিল, হেডিং দেওয়া উচিত ছিল করোসিভ পয়জনিং, এগুলোর মধ্যে সবকিছু চলে আসে হাউস হোল্ডে। আচ্ছা কেরোসিন পয়জনিং তোমাদের পেডিয়াট্রিক্স এর মধ্যে পড়িয়েছে না? পড়িয়েছে? ম্যাম ওভাবে ডিটেইলস পড়ানোর পড়ানো হয় কথা, এটা সাধারণত পেডিয়াট্রিকে তো খুব কমন একটা চাইল্ডহুড পয়জনিং। হ্যাঁ, তাহলে কেরোসিন আমরা দেখি কেরোসিন পয়জনিংটা কি। কমন, খুবই কমন। তোমরা যখন ওয়ার্ডে যাবা দেখবা যে এই পেডিয়াট্রিক্স ওয়ার্ডে যখন কাজ করবা অনেক কেরোসিন পয়জনিং পাবা। ইয়েতে পাবা কেরোসিন পয়জনিং, আর হচ্ছে তোমরা অ্যাডাল্ট মেডিসিন ওয়ার্ডে পাবা হচ্ছে হার্পিক পয়জনিং। Acute poisoning কি? It is one of the commonest form of acute childhood poisoning. হ্যাঁ, মোড অফ পয়জনিং কি ইউজুয়ালি? মোড অফ পয়জনিং তোমাদেরকে পরীক্ষা কিন্তু এমনি জিজ্ঞেস করে ফেলতে পারে মোড অফ পয়জনিং কি। হ্যাঁ, মোড অফ পয়জনিং বলতে মানে কি উদ্দেশ্যে খাচ্ছে তারা, হ্যাঁ মানে কি কিসের জন্য খাচ্ছে। সবাই অনেকে কিন্তু বুঝে না কোশ্চেনটা, হ্যাঁ যে কেন খায় বা এরকম না, তোমাদের জিজ্ঞাসা করে মোড অফ পয়জনিংটা কি। তখন এই কেরোসিন সাধারণত ম্যাক্সিমাম হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইনজেকশন, অ্যাক্সিডেন্টালি হয়। আর যে সুইসাইডাল খুবই কম, রেয়ার বলতে পারো। আচ্ছা কেরোসিন কিসে ইউজ করি আমরা সাধারণত গ্রামের দেশে? এটা হচ্ছে কুকিং ফুয়েল এবং লাইটিং হিসেবে ইউজ করে, তাই না? এই কাজে ব্যবহার করা হয়। এটার কেন ইয়েটা হয় সাধারণত, এই কেরোসিন পয়জনিং এত বেশি কেন হয়? এটার হচ্ছে এই এই কেরোসিন গুলো সাধারণত গ্রামের দেশে ইতে রাখে, মানে বোতলের মধ্যে রাখে। তো বাচ্চারা অনেক সময় দেখে, এখন তো আবার অনেক প্লাস্টিকের বোতল টোতল আসছে, যেমন কোকের বোতল, স্প্রাইটের বোতল, হ্যাঁ এগুলোতে রাখে। আগেও এরকম বোতলের মধ্যে, কাঁচের বোতল, এগুলো বাচ্চাদেরকে আর একটু, ওদের গ্রামে তো এত উঁচু জায়গা নাই যে একটা শেলফের উপর রাখবে, রাখবে, হ্যাঁ ওরা কাছাকাছি রাখে, বাচ্চারা এটাতে বেশি অ্যাট্রাক্ট ফিল করে। হ্যাঁ, যার ফলে অনেকে আবার এই যে দুধের কৌটা, হ্যাঁ এগুলোর মধ্যে রাখে, যার ফলে এটা বাচ্চারা বেশি মানে ড্রিঙ্ক হিসেবে খেয়ে ফেলে। কিন্তু এখন এই যে সবুজ ইয়েগুলো, স্প্রাইটের ইয়েগুলোতে বেশি রাখে বা কোকের বোতলে, ওগুলো ইয়ে করে তারা, এই জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হয়, মোস্ট কমন অ্যাক্সিডেন্টাল ইনজেকশন হয়। আচ্ছা কেরোসিনের, দেখো কেরোসিনের মেন ইয়ে হচ্ছে তোমার পালমোনারি টক্সিসিটি। হ্যাঁ, পালমোনারি টক্সিসিটিটা হচ্ছে তোমার সবচেয়ে কমন একটা কমপ্লিকেশন হয়। এটা কি? কেরোসিনটা কি? একটা ভলাটাইল হাইড্রোকার্বন, এবং এটা সাধারণত ইয়ে হয় তোমার লাংসে ইনহেল হয় বেশি, যার ফলে এটা তোমার পালমোনারি টক্সিসিটি বেশি করে। কি হয়? এটা একটা ইয়ে হচ্ছে তোমার নিউমোনাইটিস করে, এবং নিউমোনাইটিস এবং পালমোনারি ইডিমা হচ্ছে এর কমন একটা সাইড ইফেক্ট না, কমন কমপ্লিকেশন। যদি তোমার কেরোসিন হচ্ছে 0.2 ml, 0.2 ml খুবই সামান্য, কিন্তু 0.2 ml of kerosene can produce chemical pneumonitis. এই জন্য কেরোসিন পয়জনিং নিয়ে আসলে আমরা কিন্তু আচ্ছা কেরোসিন পয়জনিং কিন্তু পেশেন্ট আসলে আমরা এগুলোকে ছেড়ে দিই না, অবজারভেশনে রাখি, কারণ এদের সাইড মানে মিনিমাম তোমার 24 আওয়ার্স অবজারভেশনে রাখতে হয়। কেরোসিন পয়জনিং অনেক ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক আসতে পারে। আরেকটা কি হয়? বার্নিং সেন্সেশন ইন দ্য মাউথ, নাউসিয়া, ভমিটিং, ফিভার নিয়ে আসে অনেকে, জ্বর নিয়ে আসে। জ্বর হয়তো মানে যে নিউমোনাইটিসের জন্য
জ্বর নিয়ে আসতে পারে যারা দেরিতে আসে। মোস্ট কমন ম্যানিফেস্টেশন হচ্ছে রেসপিরেটরি সিমটম গুলো সবচেয়ে কমন। তাদের মধ্যে কি নিয়ে অনেকে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, ব্রঙ্কোস্পাজম থাকতে পারে কারো, হ্যাঁ, তারপরে যেটা ট্যাকিপনিয়া, হ্যাঁ, এগুলো নিয়ে আসে। এবং অনেক ক্ষেত্রে এনকেফালোপ্যাথি, যেমন অনেকে কনফিউশন, হ্যাঁ, এনকেফালোপ্যাথি নিয়ে আসতে পারে এই কেরোসিনের পয়জনিং এ। এবং কেরোসিন পয়জনিং এর কজ অফ ডেথ কি? রেসপিরেটরি ফেলিউর। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া খুবই আনকমন, বাট রেসপিরেটরি ফেলিউরটাই হচ্ছে তোমার সবচেয়ে কমন কমপ্লিকেশন বা কজ অফ ডেথ কেরোসিন। কেরোসিন পয়জনিং আসলে আমরা কি করব বা ডায়াগনোসিস কিভাবে করব? ম্যানেজমেন্ট বা ডায়াগনোসিস যেটা বলো, আমরা তো একটা কেরোসিনের গন্ধ পাবোই তাদের কাছ থেকে। এবং খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ওদের তাদের কন্টাক্টে যত কাপড় আছে, হ্যাঁ, এগুলো ভালো করে ওয়াশ করে ফেলতে হবে। এবং মেটিকুলাস হিস্ট্রি নিতে হবে। স্মেল অফ কেরোসিন ইন দ্য ব্রেথ এন্ড ভমিটাস আমরা পাবো। আর কি কি সিমটম পাবো? ফিভার আসতে পারে, রেসপিরেটরি সিমটম এর মধ্যে ট্যাকিপনিয়া নিয়ে আসতে পারে, সাইনোসিস নিয়ে আসতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এইসব পেশেন্টের ম্যানেজমেন্ট শুরু করার সাথে সাথে আমরা পেশেন্টকে অবশ্যই এই যে all patients should be hospitalized for at least 24 hours irrespective of severity। হ্যাঁ, 24 ঘন্টা অবশ্যই তাদেরকে অবজার্ভ করতে হবে, সিম্পটোমেটিক হোক আর অ্যাসিম্পটোমেটিক। হ্যাঁ, সিম্পটোমেটিক কেস তো আমরা ম্যানেজ করব, আর অ্যাসিম্পটোমেটিক আমরা 24 ঘন্টা অবজার্ভ করব। কারণ আমরা তো জানি না বাচ্চা কতটুকু খেয়েছে। হ্যাঁ, কারণ অনেক ক্ষেত্রে মারা বলতে পারে না, বাচ্চারা তো আরো বলতেই পারবে না সেক্ষেত্রে। আর এরপরে আর কি কি করবো আমরা? তাদের রিমুভাল অফ, যারা সিম্পটোমেটিক পেশেন্ট এদের ক্ষেত্রে তাতে ওদের ভেন্টিলেটরি স্ট্যাটাসটা ইভালুয়েট করবো বা রেসপিরেটরি স্ট্যাটাসটা ইভালুয়েট করবো। রিমুভাল অফ অল কন্টামিনেটেড ক্লথিং এন্ড ওয়াশিং অফ স্কিন, হ্যাঁ, উইথ কপিয়াস অ্যামাউন্ট অফ ওয়াটার। আরেকটা কি করবো আমরা? যদি কারো এরকম রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, অবশ্যই অক্সিজেন দিয়ে ফেলবো সাথে সাথে, তাই না? অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন টু অল পেশেন্ট উইথ রেসপিরেটরি সিমটম। এবং আরো আদার্স এর মধ্যে আরো কি আছে? অ্যান্টিবায়োটিক ফর, সবাইকে আমরা অ্যান্টিবায়োটিক দিব না। যাদের সেকেন্ডারি ইনফেকশন থাকবে, ধর নিউমোনাইটিস যদি থাকে, তাদের ক্ষেত্রে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সাধারণত ইউজ করি। আর একটা করি হচ্ছে আমরা কিন্তু নিউট্রিশনাল সাপোর্ট ফ্লুইড দেই আমরা। হ্যাঁ, আর তোমরা কি আছো এখনো নাকি ক্লাসে? জি ম্যাম আছি। আছো? জি ম্যাম। আছো? জি ম্যাম আমরা শুনতে পাচ্ছো? জি ম্যাম জি ম্যাম শুনতে পাচ্ছি। 40 মিনিটস, তাই না? আচ্ছা, এখন কেরোসিনের কমপ্লিকেশন কি কি? কি কি কমপ্লিকেশন হয় কেরোসিন পয়জনিং এ? একটা হচ্ছে নিউমোথোরাক্স নিয়ে আসে, সাবকিউটেনিয়াস ইনফেসিমা, আর একটা হচ্ছে ইম্পাইমাটা সাধারণত লং টার্ম ইয়েতে মানে ম্যাক্সিমাম তোমার রেসপিরেটরি সিমটম গুলো বেশি হয় এই কেরোসিন ইনহেল, ভোলাটাইল সাবস্টেন্স তো, যার ফলে এগুলো ইনহেল হয় বেশি, ইনহেলেশনে হয়। আচ্ছা, তাহলে তোমাদের মোটামুটি ইয়েগুলো আছে। আর এখন তোমাদের এই যে এটার কি কেরোসিন পয়জনিং এর প্রিভেনশন কিভাবে করব? আমরা এমন কোন বোতলে যদি রাখি, অবশ্যই সেটা ডেজিগনেটেড কোনো কন্টেনারে যে এগুলো লেবেল দিয়ে রাখবো, এবং এগুলো সাধারণত বাচ্চাদের নাগালের মধ্যে না পায় এরকম জায়গায় রাখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে কারণ এটা যেহেতু খুব কমন এবং অনেক বাচ্চা এই কেরোসিনিয়া, এটার প্রিভেনশনটা অবশ্যই যখন কোন ইয়ারা আসবে ওদেরকে, তাদের প্যারেন্টসদেরকে অবশ্যই এটা বলে রাখতে হবে। আচ্ছা, ওই যে যারা একটু আসতে পারে নাই প্রথমে, আজকে আমাদের কমন হাউস হোল্ড যদি জিজ্ঞাসা করে তোমাদেরকে, কমন হাউস হোল্ড কি কি? একটা হচ্ছে তোমার ব্লিচ,
হ্যাঁ, কসমেটিক্স। দেখো প্রথম এটা একটা কমন কোশ্চেন জিজ্ঞাসা করবে কি কি খায়। হ্যাঁ, বিভিন্ন রকমের ডিসইনফেক্টেড। তারপরে তোমরা যেটা বলবে ব্লিচ, আর একটা হচ্ছে এই যে টয়লেট ক্লিনার। আরো কিছু যদি শুনতে চাই আর কি কি খায়, এই যে তোমার এই যে টয়লেট্রিজ যেগুলো আছে, টয়লেট্রিজ এর মধ্যে তোমার যে স্যাভলন, হ্যাঁ, হেয়ার রিমুভিং ক্রিম, এগুলো ডিটারজেন্ট। ডিটারজেন্ট খায়। আর হচ্ছে আরেকটা হচ্ছে পেট্রোলিয়াম, যেটা হচ্ছে তোমার এই যে হাইড্রোকার্বন, কেরোসিন। এগুলো হচ্ছে কমনলি ইনজেস্টেড হাউস হোল্ড প্রোডাক্ট, এবং এগুলো সবগুলি হচ্ছে তোমার উইক অর স্ট্রং corrosive এজেন্ট। আর corrosive এজেন্ট কি? Chemical when ingested causing tissue injury to the gastrointestinal mucosa are called corrosive agents or caustics। একই, এগুলো হচ্ছে টিস্যু ইনজুরি করে কিভাবে? coagulation necrosis করে। হ্যাঁ, coagulation of the tissue protein করে তোমার এখানে আলসারেশন হয়, নেক্রোসিস হয়, আলটিমেটলি এখানে স্কার ফর্মেশনে কন্ট্রাকচার ডেভেলপ করে। আচ্ছা, নাকি ক্লাস শেষ হয়ে গেছে? ম্যাম জি আছি। ম্যাম বাবা আছি জি ম্যাম ম্যাম। আছি। আচ্ছা আচ্ছা, ওকে। জুমের ক্লাস তো ভালোই একদিক দিয়ে, কে কি করতেছে কিছু দেখা যায় না। আর এই যে করসিভের তোমরা এই যে ক্লাসিফিকেশনটা দেখে রাখো। হ্যাঁ, কিছু অ্যাসিড সব তোমাদের নাম জানতে হবে না, যেটা আমরা হারপিকে কি কি থাকে, হারপিকে দেখে এখানে আমি একটু দিয়ে রাখছি তোমাদের। হারপিকে অনেক সময় জিজ্ঞাসা করে হারপিকের ইয়েটা কি, ইনগ্রেডিয়েন্ট কি। হারপিকে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্যাভলনে হচ্ছে ক্লোরোহেক্সিডিন, আর হচ্ছে সিট্রিমাইড, আর ডেটলে থাকে এটা। আর একটা তোমার ব্লিচিং, হ্যাঁ, ব্লিচিং পাউডার যেটা। ব্লিচিং এ কি থাকে? ব্লিচিং এ থাকে হচ্ছে তোমার 3 to 6% সোডিয়াম হাইপোক্লোরাইড। ভিনেগার, ভিনেগারও তো খায় হাউস হোল্ড একটা, ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে। এবং এই করসিভ এজেন্ট গুলি ম্যাক্সিমামই তোমার এই যে হাউসে বেশি ওয়াশিং পারপাসে বেশি ইউজ হয়, টয়লেট ক্লিনার অথবা বল ক্লিনার, অথবা তোমার এই যে আমাদের যে কি ওয়াশিং পাউডার যেগুলো, হ্যাঁ, এগুলোতে অ্যালকালি বেশি ইউজ হয়। আর তোমার যেগুলো কমোড বা এই যে টয়লেট ক্লিনার, এগুলো তোমার অ্যাসিডটা, আর কাপড় টাপড়ে তোমার অ্যালকালিটা বেশি ইউজ হয়। সবাই কি শুনতে পেরেছো? কিছু বুঝতে পেরেছো? মেন কথা জি যেটা ম্যাম। জানতে হবে যে করসিভ পয়জনিং এ ইমেসিস গ্যাস্ট্রিক লেভেলসটা কন্ট্রাইন্ডিকেটেড, আর বাকি ম্যানেজমেন্ট তোমার অ্যাকর্ডিং টু সিমটম। অ্যাকর্ডিং টু সিমটম অনুযায়ী যদি ব্যথার কথা বলে, হ্যাঁ, আমরা ভালো একটা পেন কিলার দেই। আর হচ্ছে অনেকে যে অ্যাসিডোসিস, অনেকের ক্রিয়েটিনিন, অনেক ক্ষেত্রে ডায়ালাইসিস লাগে। এই তোমার করসিভ পয়জনিং এর আরেকটাই হচ্ছে তোমার এটিএন, অ্যাকিউট টিবুলার নেক্রোসিস ডেভেলপ করে, কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস থেকে কিডনি ফেইলুরও হতে পারে, রেনাল ফেইলুর। হ্যাঁ, রেনাল ফেইলুরও ডেভেলপ করে। স্লাইড গুলোতে যেভাবে অল্প করে দেওয়া আছে, তোমরা এইগুলো অল্প অল্প জানলেই হবে। ডেভিডসনে কিন্তু খুব সাজানো নাই জিনিসগুলো। হয়েছে? জি ম্যাম। ওকে। আচ্ছা মাওয়া, করো তুমি তাহলে, এগুলো কালেক্ট করে আমাকে কিভাবে পাঠাবা? ম্যাম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আচ্ছা, ওকে। নেক্সট ক্লাস কবে তোমাদের? আজকে তো আর ক্লাস নাই। ম্যাম অন্য সাবজেক্টের ক্লাস আছে। ওকে, থ্যাংক ইউ।